হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডসি। ম্যাথ ফ্রেন্ডসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব সরল সুদের অঙ্ক। তো সরল সুদ অঙ্ক করার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝে নিতে হবে। বেসিক যে কনসেপ্টটা আছে সেটা একটুখানি দেখে নিতে হবে। মনে করো একজন ব্যক্তি আছে, এ ব্যক্তি, একজন ব্যক্তির নাম বি। তো এ বি কে 1000 টাকা মনে করো ধার দিল। ঠিক আছে, 1 বছরের জন্য 1000 টাকা ধার দিল। বলল যে 1 বছর পর, ঠিক 1 বছর পর বিকে 1100 টাকা দিতে হবে। কত টাকা? 1100 টাকা ফেরত দিতে হবে। তাহলে এই যে 1000 টাকা বিকে ধার দিল, এই 1000 টাকাকেই বলা হবে প্রিন্সিপাল বা মূলধন। কি বলা হবে? মূলধন। আচ্ছা, কত সময়ের জন্য ধার দিল? তুমি বলবা যে টি সময়ের জন্য ধার দিল, অর্থাৎ কি 1 বছরের জন্য ধার দিল, তাই না? এটাকে আমরা টি ফর টাইম দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবার ওকে কত টাকা ফেরাতে হবে? নিয়েছিল 1000 টাকা, কিন্তু ফেরাতে হবে ওকে 1100 টাকা। তাহলে এই যে টোটাল টাকাটাও ফেরালো, এটাকেই বলা হয় সমূল বৃদ্ধি। কি বলে? সমূল বৃদ্ধি। ঠিক আছে, অর্থাৎ কি ওকে 100 টাকা এক্সট্রা দিতে হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 টাকা ওকে এক্সট্রা দিতে হলো। এই যে 100 টাকা এক্সট্রা দিল, এইটার নামই হচ্ছে সুদ। এইটার নামই হলো সুদ। এটাকে আমরা ইন্টারেস্ট দিয়ে প্রকাশ করি, ইন্টারেস্ট বলি, আই ফর ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আরেকবার বলি যে 1000 টাকা যেটা ধার দিল সেই টাকাটা হচ্ছে মূলধন। যে কত সময়ের জন্য দিল, যদি 1 বছরের জন্য হয় বা 2 বছরের জন্য হয়, যাই সময় হোক না কেন, সেইটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। যে টাকাটা টোটাল ফেরত দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাকে বলি আমরা সমূল বুদ্ধি। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট, ইংরেজিতে অ্যামাউন্ট বলে। আচ্ছা, নিয়েছিল 1000 টাকা, দিতে হলো 1100 টাকা, তাহলে 100 টাকা বেশি দিতে হলো। এই যে 100 টাকা অতিরিক্ত টাকা দিল, এই অতিরিক্ত টাকাটাকেই বলা হয় সুদ। এটাই হচ্ছে সুদের টাকা। এইবার প্রশ্ন হচ্ছে যে এইখানে 100 টাকাই কেন দিল? 100 টাকার জায়গায় তো 200 টাকাও দিতে পারতো সুদ, তাই না? তাহলে 100 টাকার জায়গায় 200 টাকা দিল না, শুধু 100 টাকা কেন দিল? কারণ ওর রেট অফ ইন্টারেস্ট ছিল 10%। কথার কথা ধরে নাও যে রেট অফ ইন্টারেস্ট 10% ছিল। তাহলে 10% রেট অফ ইন্টারেস্ট যদি থাকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে কি, যে 100 টাকায় ওকে 10 টাকা দিতে হবে। এটাকেই আমরা ইংরেজিতে আর দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ইংরেজিতে আর দিয়ে প্রকাশ করি, আর বাংলায় বলি কি, সুদের হার। অর্থাৎ কি, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে প্রতি 100 টাকায় কত টাকা এক্সট্রা দিতে হবে ওকে। তাহলে যদি প্রতি 100 টাকায় 10 টাকা করে দিতে হয়, তাহলে 1000 টাকায় নিশ্চয়ই 100 টাকা দিতে হবে। সেই জন্যই 100 টাকা সুদ তার হলো। এই হলো সরল সুদের মূল কনসেপ্ট। প্রত্যেকটা জিনিস বোঝা গেল। সরল সুদে এই সুদ বের করার, অর্থাৎ কি এই আয়, এই সুদটা বের করার একটা সহজ সরল ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? পি আর টি বাই 100। পি আর টি বাই 100। এই সূত্রটা দিয়েই আমাদের পুরো অঙ্ক হয়ে যাবে এবং পুরো চ্যাপ্টারটাই আমাদের শেষ হয়ে যাবে। এই একটা সূত্রতেই আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আই ইজ ইকুয়াল টু কি, পি আর টি বাই 100। চলো দেখো, এখানে আমি একটু আগে যে যে জিনিসগুলো বোঝালাম সেই জিনিসগুলো এখানে লেখা হয়েছে। যে মূলধন মানে কি, যে টাকাটা তুমি ধার নিয়েছো অথবা কোথাও মনে করো জমা দিয়েছো। টাইম মানে কি, মানে কত সময়ের জন্য তুমি জমা দিয়েছো। সুদের হার মানে কি, প্রতি 100 টাকায় তোমার কত পার্সেন্ট সুদ যাচ্ছে 1 বছরে। ঠিক আছে, আচ্ছা, সুদ কি জিনিস আমরা একটু আগে বুঝলাম, যে টাকাটা আমরা অতিরিক্ত দিয়ে থাকি, তাই না? সুদ আসল কি জিনিস? মূলধনের টাকাটা আর সুদের টাকাটা, এই দুটো মিলেই কিন্তু হয় সুদ আসল। আর ফর্মুলা আমরা কি দেখলাম, যে আই সমান সমান পিটিআর বাই 100। পিটিআর বাই 100। সময়ের সাথে সাথে মূলধনের উপর নির্দিষ্ট হারে সুদের মোট টাকা বাড়ে, তাই না? তাহলে সময়ের উপর নির্দিষ্ট হারে বাড়বে। চলো, তাহলে এখানেও আমি সেই জিনিসগুলো সুন্দর করে বুঝিয়েছি, এগুলো একটুখানি ভালো করে দেখে নেবে। চলে আসি আমরা সরাসরি অঙ্কে চলে আসি। দেখো আমাদের অঙ্কে কি বলছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নিলেন। 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নিল। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমাদের কি বলেছে? সুদ বার করতে বলেছে, তাই না?
দেখো যদি সুদ বার করতে বলে তাহলে আমরা কি কি জিনিস এখান থেকে পাচ্ছি একটুখানি লিখবো। যে আমরা পাচ্ছি পি, পি সমান সমান আমরা কত পাচ্ছি যে 15,000 টাকা একটা ব্যাংকের থেকে ধার নিয়েছিল, ঠিক আছে পি। আচ্ছা টি সময় কত বছরের জন্য ধার নিয়েছিল, আমরা বলবো যে 4 বছরের জন্য ধার নিয়েছিল। সুদের হার কত ছিল, রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 12%, সুদের হার ছিল 12%। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, আই মানে সুদ বার করার ফর্মুলা কি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি মানে কি বলবে, পি মানে হচ্ছে 15,000, টি মানে কত বলবে 4 বছর, আর মানে কত বলবে 12%, আর নিচে হচ্ছে 100। তাহলে 0 0 কাটলো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 15 60 মানে 60 মানে 600 ইন্টু 12, তাহলে কত হবে 7,200 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ কি আমাদের সুদ চেয়েছিল না যে কত টাকা ব্যাংকে সুদ দিতে হবে, তাহলে কত টাকা সুদ দিতে হবে 7,200 টাকা সুদ দিতে হবে। ধার নিয়েছিল কত টাকা 15,000 টাকা, সুদ দিতে হবে কত টাকা 7,200 টাকা। যদি আমাদেরকে বলতো যে সুদে মূলে বা সুদে আসলে মিলে টোটাল কত টাকা দিতে হবে শোধ করতে হবে, তাহলে আমরা বলবো যে সুদে আসলে অর্থাৎ কি এ অ্যামাউন্ট, এটা সমান সমান আমরা কি বলবো মূলধন প্লাস সুদ এরকম বলতাম, তাই না। যেহেতু এটা জিজ্ঞাসা করিনি তাই জন্য আমরা এটা বার করছি না, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো বলছে যে 2005 সালের জানুয়ারি 1 জানুয়ারি থেকে 2007 বলছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 6% সরল সুদের হারে কত টাকা 2000 টাকার সুদ কত হবে, 2000 টাকার সুদ কত হবে আমাদের বার করতে হবে। তাহলে তুমি বলবে যে পি মানে মূলধন আমি কত পেয়ে গেছি 2000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কি আর অর্থাৎ কি সুদের হার, তাই না, আর ফর কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর মানে কত পেয়ে গেছি তুমি বলবে যে 6%, ভালো কথা। আচ্ছা টি সময়, সময় সবসময় মনে রাখবে যে বছরে হিসাব হয়, সময় সবসময় বছরে হিসাব হয়। তাহলে আমরা এখান থেকে বলবো যে 1 জানুয়ারি থেকে, আমি শর্টে লিখছি জ্যান লিখছি, 1 জ্যান থেকে 27 মে পর্যন্ত, মে পর্যন্ত দিন সংখ্যা। তাহলে তুমি বলবে কতদিন হয়, তাহলে আগে দেখো যে 2005 সাল এটা কি লিপিয়ার সাল, লিপিয়ার সাল কিভাবে দেখতে হয়, যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং মিলে যায় তাহলে সেটা লিপিয়ার, যদি না মেলে তাহলে লিপিয়ার না। তাহলে বলবে 4 5 20, শূন্য নামলো 5 নামলো, কিন্তু হবে না, দেখা যাচ্ছে যে 4 অক্ষে 4 অর্থাৎ কি এটা লিপিয়ার না, তাই তো, এটা লিপিয়ার না। আচ্ছা যদি লিপিয়ার হতো তাহলে কি হতো, ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন কাউন্ট করতে হতো, তাই না। তাহলে টোটাল দিন সংখ্যা কত বলো, জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চ মাসে আবার কত দিন 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, মে মাসে দেখো বলছে 27 তারিখ পর্যন্ত টাকাটা রেখেছে, তাই না। তাহলে 27 তারিখে যখন তুমি টাকাটা তুলবে তখন 27 তারিখে তো আর সুদ অ্যাড হবে না, তাই না। তাহলে টোটাল কত দিনের জন্য সুদ অ্যাড হবে, সুদ হবে কত দিনের 26 দিনের জন্য সুদ হবে। আর ওই একদিনে তুমি তো টাকা তুলছো ওই দিনকে গিয়ে, না ওই দিনের সুদটা, ওই দিনটা পুরো গেলেই তবে সুদটা হতো, তাই না, সুদটা বাড়তো, কিন্তু ওই দিনটা তুমি টাকা তুলে নিচ্ছ তাহলে ওই দিনের সুদটা পড়বে না। তাহলে টোটাল আমরা দেখবো যোগ করলে কত হয়, 6 আর 1 7, 28 7 15 আর 1 16, 6 হাতে আমার 1, 2 আর 1 3, 3 আর 2 5, 2 আর 1 3, 3 আর 3 6 আর 3 9 আর 2 11 আর 3 14, অর্থাৎ কি 146 দিন। কিন্তু সময় আমাদেরকে যেহেতু বছরে কাউন্ট করতে হবে তাই জন্য আমরা দিনকে বছরে কনভার্ট করে নেব। তাহলে দিনকে বছরে কনভার্ট করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো 365 দিয়ে ভাগ করতে হয়, 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা টাইমের জায়গায় লিখবো 146/365, হয়েছে। তাহলে এবার ফর্মুলা বলো, আমাদের সুদ চেয়েছে তাই না, তাহলে আই, আই সমান সমান তুমি বললে পি মানে কি 2000 ইন্টু টি মানে কি 146/365 ইন্টু আর, আর মানে কি 6% বাই 100।
তাহলে নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল। কাটাকুটি করি, কাটাকুটি কত দিয়ে যাবে? যদি 5 দিয়ে করি, দেখো তাহলে 5 দিয়ে করি এখানে, তাহলে বলবো 4 5 20, আর এখানে করলে 5 দিয়ে 5 7 35, 1 15, 3 5 15, তাই না? আর দেখো 73 দিয়ে ডাইরেক্ট যদি কেটে দাও, তাহলে 73 দুগুণই হচ্ছে কত? 146। তাহলে আই সমান সমান কত বেরিয়ে গেল? দেখো আই সমান সমান বেরোলো 4 দুগুণি 8, 6 8 48, 6 8 48 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 48 টাকা আমাদের কি হলো? সুদ হয়ে গেল। চলে আসবো পরের অঙ্কটায়। এগেইন বলছে যে বার্ষিক 8.1/3% সরল সুদের হারে। তাহলে আর পেয়ে গেলাম 960 টাকা। তাহলে এটা কি? মূলধন পি পেয়ে গেলাম, ঠিক আছে। বলছে 1 বছর 3 মাসে সমূল বৃদ্ধি কত হবে? এইবার কিন্তু সুদ চাইনি, সমূল বৃদ্ধি চেয়েছে, তাই না? তাহলে এক এক করে লিখে ফেলি। তুমি বলবে পি সমান সমান 960 টাকা। আচ্ছা, আর সমান সমান 8.1/3%। এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে 3 8 24 আর 1 25/3% লিখতে পারি। হলো। আচ্ছা, বলছে সময় টি, টি বলছে 1 বছর, ওয়াই দিয়ে লিখলাম 1 ইয়ার, কত মাস? 3 মাস, 3m, এম তে এম মানে হচ্ছে মান্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি, তাহলে 1 বছর আর মাসকে বছরে কনভার্ট করতে গেলে তুমি কি বলবা? 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি কাটাকুটি করি, তাহলে তুমি বলবে যে এখানে কাটলে কত হচ্ছে? 3 4 12, তাহলে 4 লসাগু, 4 অক্ষে 4 প্লাস 1, অর্থাৎ কি 5/4 দাঁড়ালো আমাদের টাইম, ঠিক আছে। 5/4 দাঁড়ালো আমাদের টাইম। আচ্ছা, তাহলে এবার আমাদের ফর্মুলা কি? আই, সুদ বার করার ফর্মুলা কি? আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি কত? 960, টি কত? 25/3, 25/3। যেহেতু এটা বাই আকারে আছে, তাই এটাকে আমরা নিচেই লিখতে পারি, ঠিক আছে। নিচে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে 25/3। আচ্ছা, সময় কত? 5/4। সময় কত? 5/4 ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটি, 4 25-এ কত হয়ে গেল? 100। আচ্ছা, 4 25-এ 100, 4 দিয়ে যদি কাটো, তাহলে দেখো 4 24-এ 96। আবার যদি 4 দিয়ে কাটো, তাহলে কত হবে? 4 ছক 24, তাই না? 4 ছক 24। আর 3 দিয়ে যদি কাটো, তাহলে 3 কুড়িং কত হবে? 60। 3 কুড়িং কত হবে? 60। তাহলে অ্যান্সার হবে 5 কুড়িং কত? 100। তাহলে সুদ পেলাম 100 টাকা, তাই না? তাহলে আমাদের কি চেয়েছে? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট বা সমূল বৃদ্ধি একই জিনিস, ঠিক আছে, বা সুদ আসল একই কথা। তাহলে আমরা বলবো অতএব সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল এ সমান সমান আমরা কি বলতে পারি? যে মূলধন, অর্থাৎ কি পি প্লাস আই, মূলধন আর সুদ এই দুটো মিলেই হয় কি? সবৃদ্ধি মূল। তাহলে মূলধন আমাদের ছিল 960 টাকা, আর সুদ হলো আমাদের 100 টাকা। তাহলে টোটাল হয়ে গেল 1060 টাকা। এইটাই হবে আমাদের অ্যান্সার, এইটা হবে আমাদের অ্যান্সার। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নেন, তাই তো? 3200 টাকা ধার নেন, এবং কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে বলছে 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা বার দিতে হবে, তাই না? তাহলে সুদে আসল মানে কি? এর মান চেয়েছে, তাই না? এ বার করতে হবে। সেই 6% সরল সুদের হার, তার মানে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। কত টাকা ধার নিয়েছিল? পি টাকা। মূলধন দিয়ে দিয়েছে, টাইমও দিয়ে দিয়েছে টি। তাহলে আমরা লিখব যে অতএব পি সমান সমান, তুমি বলবে 3200 টাকা, একদম সহজ। টি সময়, সময় কত? 2 বছরের জন্য উনি ধার নিয়েছিলেন, তাই না? 2 বছর। আচ্ছা, আর রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 6%। তাহলে আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100।
তাহলে পি কত টাকা? 3200 টাকা। টি কত? 2। আর কত? 6। আর নিচে হলো 100। তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে বলবো দুটো শূন্য কেটে গেল। তাহলে কাটাকুটি করলে 6 দুগুণী হচ্ছে 12। তাহলে 32 গুণ 12। তাহলে একবার যদি 12 দিয়ে করি তাহলে 12 দুগুণে 24, 4 হাতে আমার 2, 3 বারং 36 আর 2 38, 384 টাকা। তাহলে ওনার কি 384 টাকা কি সুদের টাকা, 384 টাকা সুদ। কিন্তু চেয়েছে হচ্ছে সুদ আসল, তাই না? তাহলে সুদ আসল কি জিনিস? তাহলে বলবো অতএব 2 বছর পরে সুদে আসলে মানে কি সুদ আর আসল মিলে, অর্থাৎ কি এ বার করতে বলেছে, তাই না? সুদে আসলে কত টাকা দিতে হবে? তাহলে আসল ছিল 3200 টাকা আর সুদ হলো 384 টাকা। তাহলে টোটাল দিতে হবে 4, 8, 5, 3। তাহলে 3584 টাকা দিতে হবে। 3584 টাকা টোটাল শোধ করতে হবে। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্কে। পরের অঙ্কটায় দেখো কি বলছে। পরের অঙ্কে বলছে বার্ষিক 5.25 সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? রেট অফ ইন্টারেস্ট কিছু টাকা। কত টাকা আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা 2 বছরের পর তিনি কত টাকা সুদ পেলেন? 840 টাকা সুদ পেলেন। অর্থাৎ কি আমাদের এবার আয় দিয়ে দিয়েছে। তাহলে বলছে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তার মানে কি আমাদের পি বার করতে হবে। শুধুমাত্র এইটুকুই বুঝতে হবে যে কি দেওয়া আছে আর কি বার করতে হবে। তাহলে লিখবো অতএব ধরি তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। কত টাকা? ধরি তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো এক্স সময় কত বলো? টি কত বছরের জন্য রেখেছিল? 2 বছরের জন্য। আর কত? 5.25%। 5.25%। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে? আয় দিয়ে দিয়েছে। আয় কত বলে দিয়েছে? 840 টাকা, তাই না? আয় মানে কি সুদ দিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলা কি? যে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পিটিআর বাই 100। তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে এক্স, যার মান আমাদেরকে বার করতে হবে, তাই না? আচ্ছা, টির মান কত? এটা এখানে না লিখে তাহলে আমরা বলবো যে আই সমান সমান কত? 840 লিখে দিলাম। আচ্ছা, পি সমান সমান কত? এক্স। টি সময় কত? 2 বছর। আর কত? 5.25% বাই 100। তাহলে এই পয়েন্ট উঠে গিয়ে নিচে কত হয়ে গেল? 100 হয়ে গেল। ঠিক আছে, 25 দিয়ে কাটার চেষ্টা করি। 25 দিয়ে 4 25-এ 100, 25 দিয়ে 25 দুগুণী 50, 2 25, 25 25, 25 ঘরের নামটা সব থেকে সহজ হয়। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে বলো? 2 দুগুণী 4। এই পাশের উপরের সঙ্গে এই পাশের উপরে কাটাকুটি করা যায়। ঠিক আছে, তাহলে যদি কাটাকুটি করি তাহলে দেখো কত হবে? 4 21-এ 84 হয়। তাহলে এখানে কত হয়ে গেল? 40। কত হয়ে গেল? 40। তাহলে দাঁড়ালো 40 ইজ ইকুয়াল টু এক্স বাই 2000। তাহলে 2000 না, এক্স বাই 200। এক্স বাই 200। এক্স বাই 200। তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারবো? যে এক্স সমান সমান 40 ইন্টু 200। তাহলে কত? 8000 টাকা। 8000 টাকা। তার মানে দেখো কি ধরেছিলাম যে তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। তাহলে অ্যান্সার কত হবে? তিনি 8000 টাকা জমা কিন্তু রেখেছিলেন। পরের অঙ্কে আসো। পরের অঙ্কে কি বলছে একটুখানি দেখো। বলছে একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে 12% সরল সুদের হারে তিনি কিছু টাকা ধার নিলেন। কত টাকা ধার নিলেন আমরা জানি না, সেই একই রকম। আচ্ছা, বলছে প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দেয়।
তাহলে সুদের হার যখন বার্ষিক, তাহলে সুদটা আমাদেরকে বার্ষিকে হিসাব করতে হবে। তাহলে বলছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ কি আমাদের কি চেয়েছে, পি টাকাটা, পি মানে কি মূলধন কত এটা চেয়েছে, তাই না? তাহলে আমরা লিখব, অতএব ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন। হলো? তাহলে তুমি বলবে যে পি সমান সমান আমরা পেয়ে গেলাম এক্স, টি সমান সমান পেয়ে গেলাম কত বছরের জন্য, বার্ষিক সরল সুদের হারে। তাহলে কি প্রত্যেক মাসে মাসে 378 টাকা সুদ দেয়। আচ্ছা, তাহলে 1 বছরের কথা বলছে, তাই না? যেহেতু বার্ষিক বলেছে, কত বার্ষিক মানে কি 1 বছর। আচ্ছা, আর আর মানে কত 12, আর আয় কত বলে দিয়েছে, আয় বলে দিয়েছে 378 এক মাসে দেয়, তাহলে 12 মাসে, 1 বছরে ইন্টু 12, 1 মাসে দেয় 378 টাকা, তাহলে 12 মাসে দেবে 378 ইন্টু 12। তাহলে তুমি বলবে যে অতএব আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আই সমান সমান 378 ইন্টু 12 ইজ ইকুয়াল টু পি মানে কত এক্স, আর মানে কত 12, টি মানে কত 1 বাই 100। তাহলে যদি কাটাকুটি করি, তাহলে এই পাশের 12 আর এই পাশের 12 কেটে গেল, তাহলে এক্স সমান সমান বেরিয়ে যাবে 378, আর এ পাশে গুণ করলে দুটো যাবে, তাহলে 37,800 টাকা ধার নিয়েছিল। কত টাকা ধার নিয়েছিল? 37,800 টাকা কিন্তু ধার নিয়েছিল। চলে আসবো পরের অঙ্কে। এই একটা সূত্র দিয়ে পুরো সরল সুদ শেষ হয়ে যাবে। হ্যাঁ, চলো এই অঙ্কটা একটুখানি ভালো করে বুঝবে। বলছে বার্ষিক 6% সরল সুদের হার, তাই না? তার মানে সুদের হার দিয়ে দিয়েছে মানে কি আর পেয়ে গেছি। বলছে কোনো টাকা, কত টাকা আমরা জানি না, বলছে কোনো টাকা কত বছরে, তার মানে আমাদের কি বার করতে হবে, টাইম বার করতে হবে, দ্বিগুণ হবে। এই জায়গাটা ভালো করে বুঝবে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। যখনই এরকম বলবে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ কি বলতে চাইছে যে সমূল বৃদ্ধি। দ্বিগুণ মানে কি, যে ডবল যে হয়ে যাবে, সেই ডবল টাকাটা কি সুদে মূলে হবে, ওটা কিন্তু সুদে মূলে হবে। এটা কিন্তু বলে দেওয়া না থাকলে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে মানে কি সুদে মূলে। কথার কথা আমি ধরে নিলাম, মনে করো 1000 টাকা, বলছি 1000 টাকা 2000 টাকা হয়ে যাবে, অর্থাৎ কি 2000 টাকা মানে কি, এই 2000 টাকার মধ্যে 1000 টাকা মূলধন আর 1000 টাকা সুদ, এরকম ভাবে বুঝে নিতে হবে ব্যাপারটা। ঠিক আছে, এরকম ভাবে ব্যাপারটা কিন্তু বুঝে নিতে হবে। ডবল হয়ে যাওয়া মানে কি সুদে মূলে, তাই না? তাহলে তাহলে কি লিখবো, যে ধরি এক্স টাকা ওয়াই বছরে 2x হয়ে যাবে। তাহলে তুমি বলবে এক্স টাকা, তার মানে পি মানে কি এক্স, সময় টি মানে কত ধরে নিয়েছি ওয়াই, রেট অফ ইন্টারেস্ট বইতে বলে দিয়েছে কত 6। আচ্ছা, 2x মানে কি বললাম অ্যামাউন্ট, তাই না? ওটাই তো অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত 2x। তাহলে অ্যামাউন্ট যদি 2x হয়, অ্যামাউন্ট মানে কি আমরা শিখেছিলাম, অ্যামাউন্ট মানে হলো পি প্লাস আই ইজ ইকুয়াল টু 2x, তাই না? তাহলে তুমি বলবা পি এর মান তো এক্স প্লাস আই ইজ ইকুয়াল টু 2x, অর্থাৎ কি অ্যামাউন্ট মানে কি মূলধন আর সুদের যোগফল, তাই না? তাহলে মূলধন আর সুদ মিলে যদি 2x হয়, তাহলে 2x এর থেকে x বাদ দিয়ে দিলেই আমি কি পেয়ে যাব, সুদটা পেয়ে যাব। তাহলে আই এখান থেকে পেয়ে গেলাম x টাকা। তাহলে x টাকা আমার আই, আর পি, আর x টাকা আমার হচ্ছে পি। বোঝা গেছে? এবার ফর্মুলা ফেলো। তাহলে আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আই মানে তুমি বলবে কি এক্স, এদিকে পি মানেও বলছো কি এক্স, টি মানে বলছো ওয়াই, আর মানে বলছো 6, আর এদিকে দিয়ে দিলাম 100। হলো? তাহলে যদি কাটাকুটি করো, তাহলে দেখতে পারবে যে এ পাশ থেকে এক্স, এ পাশ থেকে এক্স কেটে গেল। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান কত দাঁড়াবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে 100/6, 100/6। যদি আমরা কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে কত, 50 দুগুণী 100, এদিকে কত 3 দুগুণী 6। তাহলে 50কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 3×15, না 3×16 কত 48, তাহলে 2, তাহলে 16 পূর্ণ, তাহলে এটা আমরা পাবো 16/2/3, 16 পূর্ণ 2/3 বছর। তাহলে আমাদের অ্যান্সার কি হবে,
16 × 2/3 বছর। আমরা ওয়াই কে আমরা সময় ধরে নিয়েছিলাম, তাই না? এইটা হবে আমাদের অ্যান্সার। খুবই এক ভালো অঙ্ক। পরেরটায় আসি। আচ্ছা, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত ছিল? তার মানে চেয়েছে আমাদের কি, আর চেয়েছে, তাই না? আর চেয়েছে। তাহলে তুমি বলবে যে ধরি, তুমি কি বলবে যে ধরি তিনি এক্স টাকা ধার করেছিলেন, তিনি এক্স টাকা ধার করেছিলেন। তাহলে বলবে যে অতএব সুদ কত হয়ে গেছে? এক্স টাকা ধার করেছিল, কিন্তু সুদ কত হয়ে গেছে? সুদের পরিমাণ নাকি আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে আসল যদি এক্স টাকা হয়, তাহলে তার 3/8 অংশ, তার মানে কি 3x/8। এটা আমাদের কি হয়ে গেল? সুদ, অর্থাৎ কি আয় বলতে পারো, সুদ বলতে পারো বা আয় বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি পি পেয়ে গেলাম এক্স টি, সময় কত 6 পেয়ে গেলাম, আয় পেয়ে গেলাম কত 3x/8। বার করতে হবে আমার কি আর, অর্থাৎ কি রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে তুমি বলবে যে অতএব আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে তুমি বলবে আই মানে কি 3x/8, আয়ের জায়গায় লিখে দিলাম। আচ্ছা, পি এর জায়গায় কত লিখবা? এক্স। টি এর জায়গায় কত লিখবা? 6। আর এর জায়গায় কি আর বের করতে হবে, নিচে লিখে দাও 100। হয়েছে? তাহলে যদি কাটাকুটি করি, তাহলে এ পাশ থেকে এক্স, এ পাশ থেকে এক্স কেটে গেল। 3 দিয়ে কাটলে কত হবে? 3 দুগুণি 6। 2 দিয়ে কাটলে কত হবে? 50 দুগুণি কত? 100, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? তাহলে এদিকে পেলাম 1/8, এদিকে পেলাম r/50। তাহলে এদিকে আর ইজ ইকুয়াল টু বলতে পারবো 50/8, 50/8। তাহলে যদি কাটাকুটি করি এগেইন, 2 দিয়ে কাটলে 25 দুগুণি 50, 4 দুগুণি 8। তাহলে 25/4 যদি করো, তাহলে অ্যান্সার কত আসবে? দেখো, 25/4 যদি করি তাহলে অ্যান্সার কত আসবে? 4 ছক 24, 1। তাহলে 6 পূর্ণ 1/4, তাহলে তো, তাহলে 6 পূর্ণ 1/4% হবে আমাদের কি অ্যান্সার। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেড়ে গেল? 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4। চলে আসবো পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো কি বলছে। বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে, বার্ষিক 4% সরল সুদের হারে কৃষিতে ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। দেখো, সমিতির থেকে টাকা ধার নিলে 4% করে সুদ, ব্যাংকের থেকে টাকা ধার নিলে 7.4% করে সুদ। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সেখান থেকে যদি 5,000 টাকা ধার নেয়, কত টাকা? 5,000 টাকা ঋণ নেয়, তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, এটা আমাদের হিসাব করতে হবে। আচ্ছা, বিষয়টা বলছে কি? বলছে ভালো করে আগে একটু বুঝে নাও। বলছে একটা সংস্থা আছে কি ব্যাংক, আর একটা সংস্থা আছে কি সমিতি। মনে করো আমি ইংরেজিতে লিখলাম সমিতি, ঠিক আছে? তুমি যদি ব্যাংকে টাকা ঋণ নাও ব্যাংকের থেকে, তাহলে 7.4% হারে সুদ দিতে হবে। তুমি যদি সমিতিতে টাকা রাখো, তাহলে 3% হারে সুদ দিতে হবে। একটা জিনিস তো আমরা ক্লিয়ার বুঝতেই পারছি যে ব্যাংকে যদি টাকা ধার নিই ব্যাংকের থেকে, তাহলে আমাকে শোধ করতে হবেও বেশি টাকা। আর যদি সমিতির থেকে টাকা ধার নিই, তাহলে শোধ করতে হবে কম টাকা। কারণ কি? কারণ সমিতিতে তো 3% সুদ, আর ব্যাংকে তো আমাদের 7.4% সুদ, তাই না? তাহলে মানে একটু জিনিস বোঝা যাচ্ছে যে ওই লোক যদি ব্যাংকের থেকে না নিয়ে সমিতির থেকে টাকা ধার নেয়, তাহলে ওনার কিছু টাকা কি হবে? কম খাবে, কম যাবে, তাই না? তাহলে আমাদেরকে বার করতে বলছে ওই টাকাটা কত টাকা, যে টাকাটা ওনার বাঁচবে সে টাকাটা কত টাকা।
তাহলে আমরা দুটোই বার করতে হবে, একটা ব্যাংক আর আমাদের একটা সমিতি, আমাদেরকে দুটোই হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখবো যে ব্যাংকের ক্ষেত্রে, প্রথমে এক পাশে লিখবো আমরা ব্যাংকের ক্ষেত্রে। তাহলে তুমি বলবা ব্যাংকের ক্ষেত্রে পি কত টাকা, পি বলবা 5,000 টাকা। ব্যাংকের ক্ষেত্রে টি কত টাকা, টি মানে কত সময়, তাহলে তুমি বলবা যে যেহেতু বার্ষিক বলছে তার মানে কি 1 বছরের কথা বলছে। আচ্ছা, আর ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত, 7.4। তাহলে ব্যাংকের ক্ষেত্রে অতএব আই সমান সমান আমরা কি বলতে পারবো, যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে ব্যাংকে 5,000, সময় কত 1, ইন্টু রেট অফ ইন্টারেস্ট 7.4 বাই 100, 7.4 বাই 100, টোটাল কত টাকা, এই টাকাটা হয়েছে। আচ্ছা, এবার আছে সমিতি। সমিতির ক্ষেত্রে কি হবে, সমিতির ক্ষেত্রে, সমিতির ক্ষেত্রে দেখো সেই একই 5,000 টাকায় সমিতির থেকে নেবে। আচ্ছা, সময় কত, 1 বছরের জন্যই নেবে, কিন্তু সুদের হার কত, 3%, সুদের হার 3%। তাহলে তুমি বলবা আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে পাওয়া গেল কত, 5,000 ইন্টু সময় কত 1 ইন্টু আর মানে কত 3 বাই 100, এত টাকা। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এই সুদটা বেশি হবে, ব্যাংকের সুদটা বেশি হবে, সমিতির সুদটা কম হবে, তাই না। তাহলে বেশির থেকে কমটা বিয়োগ দিলেই বোঝা যাবে যে কত টাকা উনি সেভ করতে পারলো, তাই না। তাহলে এখানে আমরা লিখব যে অতএব অতএব তিনি বাঁচাতে পারলেন, বাঁচাতে পারলেন কত টাকা, তুমি বলবা যে 5,000 ইন্টু 7.4 বাই 100 মাইনাস 5,000 ইন্টু 3 বাই 100, এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি বলছি যে 5,000 বাই 100 এখানেও আছে, 5,000 বাই 100 এখানেও আছে, কারণ কি এই পার্টটাকে তাহলে কমন নিয়ে নেব। তাহলে তুমি বলছো যে 5,000 বাই 100কে স্যার কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, 7.4 মাইনাস 3, 7.4 মাইনাস 3। তাহলে পরের লাইনে বলবো যে কি 5,000 বাই 100, এখানে কাটাকুটি করি 0 0, তাহলে পড়ে থাকছে কত 50 ইন্টু 3, যদি বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে 3.4, 3.4। তাহলে যদি গুণ করি তাহলে 0 4 5 20, 0 হাতে আমার 2, 3 5 15 আর 2 17, অর্থাৎ কি 170 টাকা ওনার কিন্তু বেঁচে যাবে। ওনার কত টাকা সেভ হবে, 170 টাকা সেভ হবে যদি তিনি ব্যাংকের থেকে ধার না নিয়ে সমিতির থেকে ধার নেয়। চলে আসবো পরের অঙ্কে। 10 টাকার অঙ্কে কি বলছে, বলছে 292 টাকার 292 টাকার, অর্থাৎ কি পি আমাদেরকে বলে দিয়েছে 292 টাকা। বলছে একদিনের সুদ যদি 5 পয়সা হয়, কয়দিন, একদিন, সময় আমাদের বলে দিয়েছে। তাহলে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে বলছে, তাই না, তাহলে আর বের করতে বলছে। তাহলে তুমি বলবে যে পি সমান সমান 292 টাকা, ঠিক আছে। টি সমান সমান একদিন বলেছে, তাই না, তাহলে দিনকে আমরা কি বছরে হিসাব করব, তাহলে 1/365, তাই না। আচ্ছা, পিটি আর আমাদের কি বার করতে হবে, তাই না। আর আয় আমাদের কি বলে দিয়েছে, আয় বলে দিয়েছে যে 5 পয়সা। পয়সাকে যদি আমরা টাকায় নিয়ে যেতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে তুমি বলবা যে 5/100 ইজ ইকুয়াল টু পি মানে কত 292 ইন্টু টি মানে কত 1/365, 1/365কে নিচে এরকম ভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আমাদের বার করতে হবে ইন্টু 100, তাই তো, ভালো। তাহলে দেখো তুমি বলবে যে আর সমান সমান আমরা কি পেলাম, আর সমান সমান, তাহলে এই পার্টটা ভাগ ছিল, এই পার্টটা গুণ, আর এই পার্টটা ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে তুমি বলবে 365
ইন্টু 5 ইন্টু 100 বাই কত হয়ে যাবে 100 ইন্টু 292, এটা হবে। তাহলে এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কত দাঁড়াবে, দেখো 100 আর 100 কেটে গেল, ঠিক আছে, 100 100 কেটে গেল। আচ্ছা 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াবে, তাহলে 5 দিয়ে কাটাকুটি আর যাবে না, 5 দিয়ে কাটাকুটি যাওয়ার কোনো চান্স নেই, তাহলে গুণ করি নাকি, তাহলে 5 5 25 5 এতে আমার 2, 5 6 30 আর 2 32 2 এ তোমার 3, 3 5 15 আর 3 18, 182 বাই 292, তাই না? তাহলে 292 দিয়ে 182-কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? তাহলে দেখো একবার দিলে তো হবে না, কারণ কি 3 ঘর 182 অনেক বেশি হচ্ছে। তাহলে যদি 7 বার দিই তাহলে দেখো 7 দুগুণে 14, 1400 আর 7 নং কত 63, 1400 আর ওদিকে 600 বেশি হয়ে যাবে। 6 বাদ দাও, তাহলে 6 দুগুণে 12 দিয়ে তোমার 1, 6 নং 54 আর 1 55, 5 হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 3, 6 দুগুণে 12 দিয়ে তোমার 1, 3 6 নং 54 55 5 হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17 হবে, সরি 17 হবে। তাহলে 3 5 আর কত হলে 12 হবে, 7 হলে তোমার 1, 7 আর 1 8, 8 মিলে গেল 0। তাহলে আমি দেখছি যে 6 পূর্ণ 73 বাই 292 আসছে। আর এটা যদি কাটাকুটি করি তাহলে 4 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 4 বাদ দিয়ে তোমার 4 7 8, তাহলে অ্যান্সার হবে কত 6 পূর্ণ 1/4%, 6 পূর্ণ 1/4%। এই ভাগটা একটুখানি দেখো ফাইনালি কত আসলো, ফাইনালি আসলো যে 6 পূর্ণ 73 বাই 292, তাই তো? তাহলে 73 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 4 হয় এখানে, ঠিক আছে, 3 4 12 2 হাতে আমার 1, 4 7 28 আর 1 29, তাহলে আলটিমেটলি কত আসছে 6 পূর্ণ 1/4, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই অবধি সমাপ্ত থাকলো। এরপরের নেক্সট ভিডিওতে আমরা পুরোপুরি সরল সুদ শেষ করব, আর একটা ভিডিওতেই আমাদের সরল সুদ পুরোপুরি শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং অবশ্যই 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 তোমাদের কমেন্ট খুব জরুরি, কমেন্ট করো যাতে করে আমি বুঝতে পারি যে কোন কোন জায়গাগুলোতে আবার ভালো করে বোঝাতে হবে এবং আরও ভালো করে আমি যাতে বোঝাতে পারি, ঠিক আছে। আমার কোন কোন জায়গায় মিস্টেক আছে সেটাও তুমি বলো, সেই জায়গাগুলো আমি অবশ্যই ঠিক করব এবং তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।